বর্তমানে জাপান ইমিগ্রেশনের সবচেয়ে বড় আতঙ্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে 30 দিন আর 31 দিনের ভিসা। যদিও এই সমস্যাটা অনেক আগেও ছিল, তবে বর্তমানে এর প্রকোপ অনেক বেশি দেখা দিচ্ছে। এখন 30 আর 31 দিন দুইটাই প্রায় 1 মাস সময় বোঝা গেল, কিন্তু যাহাই 19 তাহাই 20 ব্যাপারটা এরকম না। এই একদিনের ব্যবধানে আপনার ভাগ্য বদলে যেতে পারে। এখন আসেন বুঝি 30 দিন আর 31 দিন এর পার্থক্যটা কোথায়। 30 দিনের ভিসা পেয়েছেন মানে আপনার আবেদনটি সম্পূর্ণ রিজেক্ট করা হয়েছে, মানে আপনাকে দেশে ফিরে যেতে হবে, আপনার আর কোনো কিছু করার নেই। অভিসামেদ, আপনার রবিশা আবেদনটি দুঃখিত গৃহীত হয়নি। আপনাকে 1 মাস সময় দেওয়া হলো যাতে প্রস্তুতি নিয়ে দেশে ফিরতে পারেন। আমার আর কোনো উপায় নেই। এই মুহূর্তে নেই। আর 31 দিনের ভিসা মানে হচ্ছে আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো যে আপনি নতুন করে কোম্পানি খুঁজে নিয়ে আসেন, কারণ যেই কোম্পানির কাগজ আপনি জমা দিয়েছিলেন সেটার সাথে আপনার পড়াশোনার কোনো মিল নেই। তাই আপনাকে তারা আরেকবার সুযোগ দিচ্ছে যে আপনি দয়া করে আরেকবার আরেকটি নতুন করে কোম্পানি খুঁজে নিয়ে আসেন, যেটার সাথে আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করেছেন আপনার কাজের সাথে আপনার কোম্পানির যেন মিল থাকে, বা পড়াশোনার সাথে আপনার কোম্পানির যেন মিল থাকে। এখন আসেন বাস্তবধর্মী দুইটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমাদেরই সাথে পড়ালেখা করেছে এক ভাই, সে হচ্ছে কিয়াকি সাইন বা চুক্তিভিত্তিক সাইনের কাগজপত্র জমা দেয় ইমিগ্রেশনে। জমা দেওয়ার পর 2 মাস পরে তার কোম্পানি থেকে তাকে সেই সাইন বা একদম পার্মানেন্ট যে এমপ্লয়ি সেই এমপ্লয়ির কাগজ দেয়। তো সে মনে করে যে যেহেতু এখন ইমিগ্রেশন থেকে কোনো আপডেট আসেনি, তো আমি নিজে যেই সেই সাইন বা এমপ্লয়মেন্ট পার্মানেন্ট এমপ্লয়ি যে কাগজটা আছে সেটা জমা দিয়ে আসি। সে জমা দিয়ে আসে, জমা দিয়ে আসার পর 20 দিনের পর তাকে ইমিগ্রেশন থেকে ফোন দিয়ে বলে W1 অথবা W2 কাউন্টারে যোগাযোগ করার জন্য। এই W1 আর W2 কাউন্টারটি হচ্ছে একটি আতঙ্কের কাউন্টার। এইখানে কল করে ডাকা মানে আপনার যে কাগজপত্র জমা দিয়েছেন বা যে আপনার আবেদনপত্রটি, এখানে একটু সমস্যা আছে। তো তাকে ডাকার পর তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর ইমিগ্রেশন থেকে, সে একাই গিয়েছিল, ইমিগ্রেশন থেকে তাকে জানানো হয় যে আপনার বর্তমান আবেদনপত্রটি যে আপনি দিয়েছেন প্রথমে চুক্তিভিত্তিক সাইন এবং পরে সেই সাইন, এর সাথে কোনো মানে যুক্তিযুক্ত ব্যাখ্যা আপনি দেননি ইমিগ্রেশনকে, যার কারণে আপনার ভিসাটি রিজেক্ট করা হলো। আপনি আবেদনটি রিজেক্ট করা হলো। এখন আপনাকে 30 দিনের ভিসা দেওয়া হচ্ছে, যেটা কিনা আপনি গোছগাছ করে আপনি দেশে চলে যাবেন। তো সে অনেকক্ষণ কথা বলার পরও ওইখান থেকে কোনো রেসপন্স পায়নি। তারা বলছে যে আপনাকে একবার দেশে যেতেই হবে। আপনি যে কোম্পানিতে আবেদন করেছেন বা অন্য কোনো কোম্পানিতে আবেদন করে আপনাকে পুনরায় আসতে হবে, বাট এখন যেহেতু আপনার বর্তমান ভিসার মেয়াদও শেষ, তাহলে আপনার এখন দেশে যেতে হবে। এটা হচ্ছে 30 দিনের ভিসার কাহিনী। এখন আসেন 31 দিনের ভিসার যে গল্পটা সেটা শুনি। আমাদের সাথে পড়ালেখা করছে ক্যাড আইটিতে। ক্যাড মানে হচ্ছে ডিজাইন, আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো সে রিসিপশনিস্ট, হোটেল রিসিপশনিস্টের জন্য চাকরির আবেদন করে। কাগজপত্র জমা দেওয়ার পর ইমিগ্রেশন থেকেও তাকে ফোন দিয়ে বলে W1 অথবা W2 কাউন্টারে যোগাযোগ করার জন্য। কিন্তু সে বুদ্ধি করে সাথে করে একজন জাপানিজ উকিল নিয়ে যায়। সেই উকিল তার হয়ে ইমিগ্রেশনের সাথে নেগোসিয়েশন করে, কথাবার্তা বলে তার জন্য 31 দিনের ভিসার আবেদন করে। 31 দিনের ভিসাও পায় সে। এবার ইমিগ্রেশন থেকে তাকে বলা হয়েছে যে 31 দিনের ভিতরে সে যেন নতুন করে কোম্পানি খুঁজে নিয়ে আসে। তো সৌভাগ্যবশত সে অলরেডি কোম্পানি পেয়ে গেছে, এবং সেই কোম্পানিতে তার কাজ হচ্ছে ক্যাড ক্যাম বা ডিজাইনার হিসাবে কাজ, যার কারণে সে ওই ডিজাইনারের যে কাগজপত্র নিয়ে সে আবার নতুন করে ভিসার আবেদন করেছে। আশা করি ইনশাল্লাহ সে ভিসা পেয়ে যাবে। এখন হচ্ছে শিক্ষা বা করণীয়টা কি, এটা হচ্ছে একটি বড় বিষয়। আপনি জাপানে যেই সাবজেক্টের উপর পড়ালেখা করেছেন সেই সাবজেক্টের উপরেই আপনি চাকরির আবেদন করবেন। এখন আপনি মেকানিক্যাল বা অটোমোবাইলের উপর পড়ালেখা করে, অবশ্যই আপনি গাড়ি কোম্পানি আছে অথবা মেকানিক্যাল রিলেটেড যে কোম্পানিগুলো আছে যেখানে আপনার কাজ আছে করার মতো, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার যে কাজ আছে বা সেই ফিল্ডের কাজ করা হয় সেই কোম্পানিগুলোতে আবেদন করবেন বা সেই সেক্টরে আবেদন করবেন। এখন আপনি ক্যাড আইটিতে পড়ালেখা করে তো হোটেল রিসেপশনিস্ট হিসেবে আবেদন করতে পারেন না। ক্যাড আইটির সাথে হোটেলের ফ্রন্ট ডেস্কে বসে থাকা একজন এমপ্লয়ির কাজ কি? এটাতে ইমিগ্রেশন কেন? সাধারণ একজন লোকও বুঝতে পারে যে এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। সেই ক্ষেত্রে আবেদন রিজেক্ট হওয়ার চান্সই অনেক বেশি। দ্বিতীয় হচ্ছে কাগজের কোনো পরিবর্তন করলে সেটা মানে কোনো স্ট্রং ব্যাখ্যা আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনার কাগজে কোনো পরিবর্তন আসছে, যেমন সে কিয়াকু সাইন বা চুক্তিভিত্তিক সাইনের কাগজ একবার জমা দিয়ে আবার সেই সাইনের কাগজ জমা দিয়েছিল, যার কারণে ইমিগ্রেশন কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি ব্যাপারটা, যার কারণে তার ভিসাটা রিজেক্ট হয়। তো কোনো কাগজপত্র চেঞ্জ করলে এটার সাথে একটি লিখিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, যেটা পরে কিনা ইমিগ্রেশন সহজেই বুঝতে পারে যে আসলে আপনার সমস্যা কী ছিল, কেন আপনি প্রথমে এই ডকুমেন্ট সাবমিট করেছেন এবং দ্বিতীয়ত কেন এই ডকুমেন্ট সাবমিট করেছেন। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে ডকুমেন্টসগুলো ইমিগ্রেশনে সাবমিট করার পর থেকেই একটি সাধারণ প্রস্তুতি নিয়ে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে ইমিগ্রেশন থেকে কল করে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জবাবদিহিতা চাইতে পারে। সাধারণত একটা ইন্টারভিউ দেওয়ার মতো একটা প্রস্তুতি নিয়ে রাখবেন সবসময়। আর
শেষমেশ হচ্ছে যদি ঘটনা বেশি জটিল মনে হয়, কেস জটিল মনে হয় বেশি, যে আপনি তো আপনার সমস্যাটা ভালো বুঝবেন, কারণ আপনার সমস্যা কোথায় ছিল, কেন আপনাকে ইমিগ্রেশন থেকে নক করা হলো দ্বিতীয়বার, যেখানে পোস্ট কার্ড পাঠিয়ে ভিসা দেওয়ার কথা সেখানে কেন ইমিগ্রেশন থেকে ফোন দেওয়া হচ্ছে, সমস্যাটা তো আপনি ভালো বুঝুন। তো ইমিগ্রেশনে যাওয়ার আগে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাথে করে একজন এক্সপার্ট নিয়ে যাবেন, যে আপনার হয়ে ইমিগ্রেশনে কথা বলবে। তা আমি সাজেস্ট করব সাথে যদি একজন জাপানিজ উকিল নিয়ে যেতে পারেন সবচেয়ে বেশি ভালো, কারণ তারা ইমিগ্রেশনের সাথে ভালো কনভারসেশন করতে পারবে আপনার আর আমার চেয়ে। তো এই হচ্ছে যে সমস্যার সমাধান বা করণীয়, আমার কাছে যেটা মনে হয়েছে। আপনাদের কাছে আরও ভালো আইডিয়া থাকতে পারে, আরও অনেক এক্সপার্ট আছে। অবশ্যই কাগজপত্র বা জব ভিসা আবেদন করার আগে লিখিত যে কাগজপত্রগুলো আছে এগুলো কোনো ভালো কাউকে দিয়ে লিখাবেন, বা ভালো নিজে যদি লিখে থাকেন তাহলে অন্য কাউকে দিয়ে ক্রস চেক করাবেন যে এখানে ঠিক আছে কিনা, কোম্পানির চুক্তিপত্রের সাথে আপনার পড়ালেখার মিল আছে কিনা, সব কিছু চেক করে যদি আপনি কাগজপত্র সাবমিট করেন ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। আচ্ছা, ভিডিওটি যদি ভালো মনে হয় বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে নিজের ওয়ালে বা যার এরকম সমস্যা হতে পারে তাকে দিয়ে রাখতে পারেন, হয়তো কারো না কারো উপকারে আসবে।